স্বাগত জানাচ্ছি TVN24 এর বিশেষ আয়োজন TVN স্পেশালে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, আমাদের এই আয়োজনের অতিথি দ্বারাই যারা নিজেদের অবস্থান থেকে নিজেদের কর্ম দক্ষতা অথবা মেধা দিয়ে নিজেদেরকে আর 10 জনের থেকে একটু আলাদা করে এই সমাজে উপস্থাপন করে। আজকেও আমাদের সাথে স্টুডিওতে তেমনই একজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ী এবং শিক্ষা অনুরাগী মামুন চৌধুরী। তারই সাফল্য মণ্ডিত জীবনমালা নিয়ে আজ আমরা কথা বলবো। জনাব মামুন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। জি, যেমনটা দর্শকদেরকে বলছিলাম, আমরা জানি আপনার জীবনে অনেক অনেক অর্জন আছে। আমরা আপনার জীবনের অর্জন, সাফল্য এবং স্ট্রাগল গুলো নিয়ে কথা বলবো। তবে শুরুতেই আপনার জীবনের যে সাফল্যটা, আজকের মামুন চৌধুরীকে আপনি যেভাবে দেখেন কিংবা যে জায়গাগুলোকে আপনি সফল মনে করেন, আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমি ইংল্যান্ডে আসি 1991-এর শেষ দিকে। এর আগে আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে আমি ব্যবসা করতাম। ইংল্যান্ডে আসার পর 2 বছর পর আমি আমার ব্যবসা শুরু করি। আসলে আমাদের শুরু হয়েছে অনেক স্ট্রাগল থেকে। আমরা যখন বাংলাদেশ থেকে বের হয়ে আসি, আমার মতো প্রায় 2 কোটি মানুষ দেশের বাইরে আছে। কেউই আসলে তেমন টাকা পয়সা নিয়ে বাইরে আসে না। সবাই অপরচুনিটির জন্য, সুযোগের জন্য আসে। আমিও ঠিক তেমনি সুযোগের জন্য, সুযোগের খুঁজে দেশ থেকে বের হয়ে এসেছিলাম। সৌদি আরব থাকার পর, কিছুদিন থাকার পর আমার কাছে তেমন ভালো লাগেনি। আমেরিকাতে আসতে চেষ্টা করেছি। সো আমেরিকার ভিসা পাইনি, শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গেছি। সো ইংল্যান্ডে যাওয়ার পর, ইংল্যান্ড থেকেও আমি আমেরিকাতে আসতে চাইছিলাম, যেহেতু আমার আত্মীয় স্বজন অনেক আমেরিকাতে আছে। সো শেষ পর্যন্ত আমাকে ইংল্যান্ডে থেকে যেতে হয় এবং সেখান থেকে আস্তে আস্তে আমি আমার ব্যবসা শুরু করি 1994-এ অ্যাকচুয়ালি। প্রথমত আমি বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস নিয়ে এসে ইংল্যান্ডের মার্কেটে বিক্রি করতাম। পরে আস্তে আস্তে আমি ইংল্যান্ডে একটা ছোট্ট ফ্যাক্টরি করে ওইখানে প্রোডাকশন শুরু করি। পর্যায়ক্রমে আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমি একটা কোম্পানি স্টার্ট করি, লন্ডন ট্র্যাডিশন, ইন 2001-এ, আফটার সেপ্টেম্বর 11। বিফোর 2001 আমার একটা কোম্পানি ছিল লন্ডন ক্লোদিং, যেটা মূলত আমরা ম্যানুফ্যাকচারিং করতাম। 2001 থেকে আমরা একটা ব্র্যান্ড এস্টাবলিশ করি, লন্ডন ট্র্যাডিশন। লন্ডন ট্র্যাডিশন মেড ইন ইংল্যান্ড, ব্রিটিশ মোস্ট স্পেশাল গার্মেন্টসগুলো, স্পেশালি ট্র্যাডিশনাল আউটার ওয়্যার আমরা লন্ডনে ম্যানুফ্যাকচারিং করি। মোস্টলি আমরা এক্সপোর্ট করি। লন্ডনেও যারা হাই এন্ড ব্র্যান্ড আছে ওইগুলোকে আমরা সাপ্লাই দিই। মূলত রিটেল করি আমরা। আমাদের বিজনেস সংক্ষেপে যদি বলি, খুবই ভালো করে, স্পেশালি ইন ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা অসামান্য সাফল্যের জন্য 2014-এ আমরা কুইন্স অ্যাওয়ার্ড পাই এবং এপকি অ্যাওয়ার্ড আবার 2020-তে পাই। সো 40 বছরের ইতিহাস আমি 2 মিনিটে বললাম। জি, আপনার ইনভেস্টমেন্ট কত ছিল এবং এখন আপনার ক্যাপিটাল কেমন? ইনভেস্টমেন্ট, আমার কোনো ইনভেস্টমেন্ট ছিল না শুরু, কারণ আমি যখন শুরু করি তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সো আমি প্রথম 1-2 বছর কাজ করি, সম্ভবত 1.5 বছর কাজ করি। কিছুটা আমার কাছে ছিল, 3,000-4,000 পাউন্ড নিয়ে শুরু করি। আমার বন্ধু বান্ধবরা আমাকে হেল্প করে, তখন ছোট্ট করে একটা ফ্যাক্টরি করি। বাট ওই সময় আমি বাংলাদেশ থেকে বিভিন্ন গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস নিয়ে আসতাম এবং ইংল্যান্ডের মার্কেটে সেল করতাম। সো আমার একটা ক্যাশ ফ্লো ছিল, বাট এটা খুবই কম। আনটিল 1998-96 আসলো, ছোটো ফ্যাক্টরি ছিল, ছোটো ব্যবসা ছিল। বাট 97-এ আমার এক জুইশ ফ্রেন্ড, উনি ওনার বড় একটা ব্র্যান্ড ছিল যেখানে আমি হোলসেল করতাম। তো উনি আমার যে লিমিটেশনটা উনি বুঝতে পারে, বাট ওনার
এবং আমাদের উভয়ের ব্যবসার স্বার্থে উনি অনেক টাকা আমাকে আমার পিছনে ইনভেস্ট করে, আমাকে আসলে ল্যান্ড করে বিভিন্ন মেশিনারিজ এবং ওয়ার্ডার দিয়ে বা ক্যাশ দিয়েও, যেখান থেকে আমি মূলত আমি একটা স্ট্রেংথ হিসাবে দেখি যে ইটস নট মি অনলি, সামওয়ান এলস অ্যান্ড দে হ্যাভ ইন্টারেস্ট অন মি। সো আমরা দুইজনে আসলে এটারে আমরা ব্র্যান্ড আমাদের যে বিজনেসটারে একটু শক্তিশালী করি। জি। তো আপনি যখন শুরু করেছিলেন তখন আসলে আপনার চিন্তা ভাবনাটা কি ছিল, যে আমি আসলে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করছি এরকম, নাকি আপনি শুরু থেকেই স্বপ্ন দেখেছিলেন যে আপনি সফল হবেন কিংবা এত বড় ব্যবসা দাঁড় করাতে পারবেন? আমি যখন সৌদি আরব থেকে যাই তখন আমার বিজনেস ছিল। তো উপসাগরীয় যুদ্ধের সময় যখন ইরাক ইউএসএ ওয়ারের সময়, তখন আমার এই বিজনেসের আমি অনেক ক্ষতিগ্রস্ত হই। হওয়ার পর আমি মনে করলাম যে এই দেশে আর থাকা যাবে না। সো তখন আমি ইংল্যান্ডে যাই। ইংল্যান্ডে যাওয়ার পর আমি যখন ওইখানে প্রায় 4-5 মাস আমি সারা ইংল্যান্ড ঘুরে বেড়াই, এবং আমি ওইখানের যে কমিউনিটি, আমাদের একটা শক্তিশালী কমিউনিটি ছিল। সো তারা আসলে মূলত ওই সময় কাজের তেমন কি ছিল না, ফিল্ড ছিল না। সো ওই সময় মানুষ আরো দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল সার্ভিস ইন্ডাস্ট্রি, যেটা ওই রেস্টুরেন্ট বা এই ধরনের, আর একটা ছিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি। সো রেস্টুরেন্টের উপর আসলে এই সার্ভিসের বিজনেসের উপর আমার তেমন কোনো আগ্রহ ছিল না। সো গার্মেন্টসের উপরে, যেহেতু বাংলাদেশে অনেক গার্মেন্টস আমি ভিজিট করছি এবং আমার বন্ধু বান্ধব অনেকে গার্মেন্টস ছিল, সো সেই হিসাবে আমি চিন্তা করলাম গার্মেন্টস বিজনেস করব, বাট আই হ্যাভ টু লার্ন সামথিং। সো আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কিছুদিন কাজ করি এবং সবকিছু শিখি। শিখার পর আমি কোনো সময় চিন্তা করি নাই আসলে আমাকে নিয়ে, কারণ একজন মানুষের জীবিকা নির্বাহের জন্য খুব বেশি একটা কিছু করতে হয় না। যেহেতু আমি ইংল্যান্ডে গেছি, আমার পিছনে অনেক মানুষ আছে, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন, গ্রাম, আমার এলাকার মানুষ বা দেশের অনেকেই আছে। তারা চিন্তা করে যে একটা মানুষ যখন লন্ডনে গেল, আমেরিকা গেল, নিশ্চয়ই তারা আমাদের কাছে কিছু আশা করে। সো আমি সবসময় ভাবতাম যে আমার এমন কিছু করতে হবে যাতে আমাকে, আমার পরিবার এবং অন্য মানুষকে যাতে আমি সহযোগিতা করতে পারি। সো আমি যখন ব্যবসা শুরু করলাম, সবচেয়ে আমার বড় ধাক্কা ছিল সেপ্টেম্বর 11। এ সময় আমরা অনেক টাকা লস করি। আমার অনেক বড় ফ্যাক্টরি ছিল, যেটা আমি শুরু করতে বাধ্য হই। সেপ্টেম্বর 11 সময় এই দেশে ব্রুকস ব্রাদার্স, এক্সিকিউটিভ বারবারি, তাদেরকে আমরা সরবরাহ করতাম নিউ ইয়র্কে। প্রায় মোর দেন 10,000 গার্মেন্টস আমি টু সেল ইস হাই এন্ড প্রোডাক্ট। তো তাদের অনেকের বিজনেস বন্ধ হয়ে যায়, আমরা অনেক পয়সা লস করি। তখন আমি আবার একটা ছোটভাবে শুরু করি, রিস্টার্ট বলতে গেলে। তখন আমার এক ফ্রেন্ড, তার নাম রবার্ট হিউসন, ইংলিশ, তার সাথে আমার বিজনেস ছিল আগে। সো ও এসে আমার সাথে জয়েন করে, বলে যে আমরা দুজনে একটা শুরু করি। তখন ওই লন্ডন ট্রেডিশন আমরা শুরু করলাম। সো ওই সময় আমরা এক্সপোর্ট, নট ইন ইংল্যান্ড, আমরা এক্সপোর্ট শুরু করি। আমরা ভালো অর্ডার পাই যে মেড ইন ইংল্যান্ড। মূলত ব্রিটিশ যে ট্রেডিশনাল আউটার ওয়ারটারে আমরা রিডিজাইন করি, এবং রিডিজাইন করে যেগুলো 50 বছর 100 বছর আগের যে কোটগুলো ছিল, এগুলোর আমরা যুগ উপযোগী করি। করার পর আমি বিভিন্ন দেশে আমরা ট্রেড শো করি, এবং আমরা আমাদের যে সেলসের মাধ্যমে বিভিন্ন দেশে আমরা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করি, এবং আমরা আশানুরূপ অর্ডার পাই। আমরা এত বেশি অর্ডার পাই কোনো সময়, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব না। তখন আমরা তাড়াতাড়ি এক্সপ্যান্ড করি এবং বিভিন্ন ছোটো ছোটো ফ্যাক্টরিতে সাব কন্ট্রাক্টে দিই, এবং ইন 5 years টাইম আমরা মানে এমন পর্যায়ে যাই যেটা আমরা কোনোদিন চিন্তা করিনি। সো 2007 and 2008 যে ক্রেডিট ক্রাঞ্চ বা যে এই রিসেশন শুরু হয়, এতে কিন্তু আমাদের এফেক্ট হয়নি, কারণ আমাদের প্রোডাক্টগুলো ছিল হাই এন্ড, যারা বেশি পয়সাওয়ালা তাদের জন্য। সো আমাদের ব্যবসা তখন 2008 থেকে 2007 থেকে 2014 পর্যন্ত আমাদের বিজনেস প্রায় 800% গ্রো করে।
সো এটার উপর ভিত্তি করে আমি 2014-এ ব্রিটেনের কুইন্সের কাছ থেকে হাইয়েস্ট মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কুইন্স অ্যাওয়ার্ড পাই। জি। সো ওয়ান্স আমরা কুইন্স অ্যাওয়ার্ড পাই, তখন কিন্তু আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল লন্ডনে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ মন্ত্রী, মিনিস্টার, এমপি, মানে খুব স্পেশাল কিছু মানুষদের নিয়ে আমাদের একটা রিসিপশন হয়েছিল, অ্যাওয়ার্ড রিসিভিং প্রোগ্রাম। তো ওইটার মাধ্যমে জাপানের রাষ্ট্রদূত ওইখানে ছিলেন, আরও অনেকে ছিলেন। তো ওইটা একটা খুব বড় নিউজ হয়, বিভিন্ন টেলিভিশনে, নিউজ পেপারে, ফ্রন্ট পেজে আমাদের নিউজ হয়, যেটার মাধ্যমে মানুষ আমাদেরকে চিনে এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের বিজনেস খুব হাই স্পিড গ্রো যাকে বলা হয় আর কি শুরু হয়। আমরা যখনই আসলে কোনো সফল মানুষ দেখি, তখন সে সফল মানুষের ব্যক্তি জীবনের কোনো একটা চর্চা, কোনো একটা অভ্যাস, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে অনেক আলোচনা করা হয়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ব্যক্তি মামুন চৌধুরীর এমন কি বৈশিষ্ট্য, অভ্যাস কিংবা এমন কি চর্চা আছে যেটা আপনাকে এগিয়ে নিয়ে এসেছে বলে আপনি মনে করেন? আমি আসলে যখনই কিছু আমার সারা জীবনে করেছি, তখন আমি চেষ্টা করেছি যে আমার মতো আমি আরো অন্য 10 জনকে আমার জায়গায় নিয়ে আসবো। আচ্ছা। সো আমার মনে হয় এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যা আমাকে সামনের দিকে আগেই নিয়ে যেতে সাহায্য করেছে। আমি ফ্রম ডে ওয়ান চ্যারিটির সাথে সম্পৃক্ত, অনেক চ্যারিটির সাথে আমার সম্পর্ক আছে। আমার ইনকামের একটা অংশ, তা কমই হোক আর বেশি হোক, এটা চ্যারিটিতে যায় সবসময়। এটা যখন আমি কম রুজি ইনকাম করছি তখনও যায়, এখনো যায়। সো আমার মনে হয় এটা আমার জন্য একটা স্ট্রেংথ, এটা আল্লাহর একটা রহমত। যেহেতু আমি অসংখ্য মসজিদের সাথে আমি জড়িত আছি, ইভেন নিউ ইয়র্ক মসজিদের সাথে। সো আমরা আমাদের এজ এ মুসলিম, আমি আমাদের যে একটা কমিউনিটির পার্ট অফ আওয়ার কমিউনিটি, আমি মনে করেছি ফ্রম ডে ওয়ান যে দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু বি পার্ট অফ দিস চ্যারিটি। সো আমি আসলে সব সময় চাইছি যে আমি যেখানে যাব সেখানে আরো 10 জন মানুষকে নিয়ে যাব। সো এগুলো আমাকে মানসিকভাবে আমার মেন্টাল স্ট্রেংথ বলা যায়, এগুলো আমাকে হেল্প করছে। আমি কোনো সময় হতাশ হই নাই। দ্য রিজন ইজ আমার আসলে কোনো চাহিদা নেই। সো আমি আমার যে ছোট্ট পরিবার, দেশেও আমার তেমন কোনো চাহিদা ছিল না। সো আমি আসলে আমার ইনকামের একটা বড় অংশ আমি খরচ করতাম মানুষের জন্য। ইংল্যান্ডে অনেক স্টুডেন্ট, শত শত, যাদেরকে আমি সহযোগিতা করেছি, কাজ দিয়েছি, বা তাদের ওয়ার্ক পারমিট পাওয়া, বিভিন্ন ধরনের আইনগত সমস্যা সমাধানের জন্য আমি অনেক চেষ্টা করছি। আমার অনেক হিতাকাঙ্ক্ষী আছে যাদেরকে আমি অনেক সহযোগিতা করেছি, এবং এটা আমার দায়িত্ব নিয়ে করেছি। আমি এটা না যে তারা আমাদেরকে আমার প্রতি কৃতজ্ঞ হোক বা আমাকে ধন্যবাদ জানাও, এই জন্য না, আমি এটা দায়িত্ব নিয়ে করেছি, কারণ আমিও একদিন তাদের মতো ছিলাম। মানে মানুষের দোয়াটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। সো আমার ইনকামের আমি সবসময় এবং এখনো একটা বড় অংশ আমি চ্যারিটি, এখন অনেক বড় অংশ আমি চ্যারিটিতে দিই। জি, নিশ্চয়ই। অনেক প্রবাসীরা তারা যখন বিদেশের মাটিতে আসেন বাংলাদেশ ছেড়ে, একটা নতুন দেশে আসলে একদম নতুন থেকে শুরু করতে হয়, একদম শূন্য থেকে শুরু করতে হয়। তারা অনেক ক্ষেত্রে ভয় পান, অনেক ক্ষেত্রে তাদের মধ্যে অনেক ধরনের আশঙ্কা কাজ করে। এবং আপনি দেখবেন যে লন্ডন বলি, আমেরিকা বলি, কিংবা বিভিন্ন উন্নত দেশে অনেক প্রবাসীরা এসে তারা বছরের পর বছর হয়তো একটাই কাজ করে যাচ্ছে, হয়তো একটা অড জব করে যাচ্ছে, একটা ছোট চাকরি করে যাচ্ছে, কিংবা হয়তো বা ট্যাক্সি চালিয়ে যাচ্ছে। নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়ার সাহসটা তারা পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার কোনো বার্তা থাকবে? আমি মনে করি বাংলাদেশ থেকে যারা বিদেশে আসতে পেরেছে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে যারা সেটেল হয়েছে, তাদের প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক কষ্ট করেছে, এবং তারা সবাই সফল। যে কোনো প্রফেশনে সে থাকুক, যে কোনো ভাবেই তার জীবন ধারণ করুক না কেন, তারা সবাই সফল। আমরা একটা জিনিস আমি সবসময় বলি যে আমরা কিন্তু আমাদের একক কোনো সফলতা নাই, আমাদের প্রত্যেকের সফলতার পিছনে আরেকজনের অবদান আছে। এই ইংল্যান্ডে বা আমেরিকাতে একজন মানুষ আসছে, নিশ্চয়ই তার বোন, তার ভাই, তার বাবা, আত্মীয় স্বজন কেউ সহযোগিতা করছে। আদারওয়াইজ বাংলাদেশের গ্রাম থেকে এখানে একটা মানুষ আসা এটা অসম্ভব।
সো এই সহযোগিতা এবং এখানে আসার পর যে তার এই সামনের দিকে আগায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করছেন, এই আমাদের সবার সাফল্য, আমাদের সাফল্য সবার সাফল্য, এটা সামগ্রিক ব্যাপার। আমি মনে করি আমরা যখন এদেশে আসি বা যে কোন দেশে যাই, এটা আমরা প্রথমে এটাকে একটা বড় অর্জন হিসাবে মনে করতে হবে, কারণ আমাদের হারাইবার কিছু নাই। আমরা যখন এই যে কোনো দেশে যাই, ওইখানে এটা আমাদের একটা বড় অর্জন এবং এটা আল্লাহর একটা রহমত হিসাবে মনে করতে হবে। এবং তারপরে যেহেতু আমরা এমন সব দেশে আছি যেখানে যথেষ্ট অপরচুনিটি আছে, সো এভরিওয়ান শুড লুক ফর অপরচুনিটি। সো অপরচুনিটি এমন এক জিনিস, আমরা সবাই এটারে যদি অপরচুনিটির যে শনাক্ত করতে না পারি, আইডেন্টিফাই করতে না পারি, তাইলে কিন্তু আমরা আমাদের যে জায়গাতে আছি ওই জায়গাতেই থাকবো। সো অলওয়েজ উই শুড চেঞ্জ। আমরা সবাই চিন্তা করা উচিত যে আমরা নেক্সট বেটার অপরচুনিটি কোনটা, ওইখানে যাবো, এই ধরনের চিন্তা করা উচিত। আপনার যে সংগ্রামটা যখন চলছিল, মানে স্ট্রাগলিং পিরিয়ড যেটাকে বলি, ওই সময় আপনার সব থেকে বড় সংকট কিংবা বাধা কি ছিল? আমার কোনো বাধা ছিল না। আচ্ছা। কারণ আমি একা বাংলাদেশ থেকে বের হয়ে এসেছি। আমি যখন সৌদি আরব যাই তখন আমার মামা ছিলেন ওইখানে সামাদ মজুমদার, আমার মামাতো ভাই ছিল সেলিম মজুমদার। সো তারা যেহেতু ওইখানে ছিল, তো আমার একটা স্ট্রেংথ ছিল যে আমি সৌদি আরবে যাবো। এখন যদি আমাকে ওই সময় কেউ বলতো তুমি ইউরোপে যাও, আমি হয়তো যেতাম না, কারণ আমি কাউকে চিনি না। ওইখানে যাওয়ার পর আমি এই একা একা কিভাবে বাঁচা যায় আমি জিনিসটা শিক্ষার চেষ্টা করছি। কারণ এক সময় মামা সেলিম চলে আসলো আমেরিকাতে, তো আমি ওইখান থেকে যখন ইংল্যান্ডে যাই তখন কিন্তু আমি বড় একটা কমিউনিটি পাই আমাদের বাংলাদেশি। আপনার ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছাটা কেন হলো? আমি ইংল্যান্ডে যাই কারণ আমি আমেরিকাতে আসতে পারি নাই। আচ্ছা, মানে আপনি সৌদি আরব ছেড়ে আরো উন্নত কোনো দেশে যাওয়ার প্ল্যান করছিলেন? বিকজ সৌদি আরবে থাকার পর সৌদি আরবে আমি কোনো ফিউচার দেখি নাই কোনো মানুষের। ওইখানে আইন কানুন এগুলো আমার কাছে পছন্দ হয় নাই। তো আমি সবসময়, যদিও ওইখানে মক্কা মদিনাতে গেছি, আমার বিজনেস ছিল, তারপরও আমি মনে করতাম ওইখানে যেহেতু মানুষের স্বাধীনতা নাই, মানুষের প্রতি মানুষের রেসপেক্ট নাই, ডিসক্রিমিনেশন চরম পর্যায়ে, মানুষকে মানুষ মূল্য দেয় না। সো আমি ওই দেশের প্রতি আমার একটা, ওই দেশ না, ওই দেশের মানুষের প্রতি আমার একটা শ্রদ্ধা ছিল না আসলে বলতে গেলে। সো আমি স্বাধীনভাবে এবং সম্মান নিয়ে বাঁচতে চাইছি। সো এই জন্য আমি আসলে আমেরিকাতে আসতে চাইছিলাম। আমেরিকাতে আমার কিছু আত্মীয় স্বজন ছিল, এনেও শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে যাই। সো ইংল্যান্ডে যাওয়ার পর আমি যখন মিডল ইস্টের সাথে ইংল্যান্ডের কম্পেয়ার করি, তখন আমি আকাশ পাতাল ব্যবধান দেখতে পাই। ইংল্যান্ডে যাওয়ার পর সেখানে মানুষের যে অধিকার, মানবাধিকার এবং এই যে ওয়েলফেয়ার কান্ট্রি, ইংল্যান্ডে মানুষকে যে সুযোগ সুবিধা, এগুলো আমাকে আসলে আমি কোরআনের যে কিছু খোলাফায়ে রাশিদিনের সময়ের যে আমরা বইতে পড়েছি, ওইগুলো আমি ইংল্যান্ডে দেখতে পাই, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সো এইটা আমার আসলে আমি তখন মনে করি, আমি অনেকের সাথে আলাপ করেছি, যে এই দেশের কোরআনের যে সমস্ত জিনিস আছে, নিয়ম আছে, এগুলা ইংল্যান্ডে আমি পাই। সো এনিওয়ে, আমি ইংল্যান্ডে আমি একটা জিনিস পাই, যেমন মানুষের যে অধিকার, মানুষের সিকিউরিটি, মানুষ যে কোনো সময় ব্যবসা শুরু করতে পারে, তার সামান্য কিছু পয়সা হলে সে ব্যবসা শুরু করতে পারে। এগুলো অনেকগুলো জিনিস আমাকে ওইখানে আটকাই রাখছে। তারপর আমি ওইখানে বিয়ে করি। আমার ওয়াইফ আমাকে খুবই সহযোগী ছিল। আমি যা করছি সবসময় আমাকে সাপোর্ট করছে। সবগুলো মিলাই আসলে আমি ইংল্যান্ডে থাকার পরিকল্পনা করেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রবাসীরা যারা রয়েছেন, আমেরিকার প্রবাসী হোক কিংবা যেই দেশের প্রবাসী হোক, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে, কি পরামর্শ থাকবে? থ্যাংক ইউ। আমরা যারা প্রবাসে আছি, আমাদের মধ্যে একটা, এবং যারা বিজনেস করছেন বা বিভিন্নভাবে যাদের অ্যাসেট আছে, সফলতা আছে, সবাই সফল, বা যারা বিভিন্নভাবে একটু সমৃদ্ধ, তাদের একটা কনসার্ন আছে যে আমার পরে এইগুলো, আমার সম্পত্তি, আমার বিজনেস কি হবে। অনেকের সাথে আমি এগুলো নিয়ে আলাপ করি। আমি আসলে আমাদের ছেলেমেয়েরা কি করবে। আমার জীবনে আমি খুব কম সময় কাজ করেছি। আমি বিজনেস করেছি সারা জীবন,
এবং আমি সবচেয়ে যারা চাকরি করে আমার যারা বন্ধু বান্ধব সাথে বেশি বসে আমি রুজু করছি সবসময়। এখনো যারা বিজনেস করে, যারা চাকরি করে, তারা মনে করে আমি 100,000 150,000 ডলার বেতন পাই দিচ্ছি অনেক, আমি ব্যবসা করবো কেন। So আমি আসলে আমাদের যে বাবা যারা গার্জিয়ান আছেন যারা ব্যবসা করেন, তাদের যে বিজনেসে তাদের ছেলে মেয়েদের, কারণ বিজনেস উইল রান ফর এভার। চাকরি একজনের না থাকতে পারে, বাট একজনের যদি বিজনেস থাকে, এটা সে যদি বুদ্ধি বিবেচনা করে চালায় অনেকদিন চলবে। তাদের ছেলে মেয়েদেরকে ক্যাশ মানি এটার কোনো ভ্যালু নাই, বিজনেসের ভ্যালু আছে। বিজনেসে তাদেরকে কিভাবে তাদেরকে আগ্রহী করা যায় এটা নিয়ে চিন্তা করা। কারণ বিজনেস এমন এক জিনিস যেটা সব কিছু রাষ্ট্রকে ম্যানেজ করে ব্যবসা। সো আমি এটা একটা জিনিস। আর 2 নম্বর, যারা সফল তাদের যে জেনারেশনকে তাদেরকে বিজনেসে উৎসাহী করা, আমি এটা বলবো। আর এইভাবেই তারা আসলে ওয়ান্স যে ইনভলভ ইন দ্য বিজনেস, তারা যখন টেস্ট পাবে তখন তারা তাদের এখনকার প্রজন্ম আমাদের চেয়ে ইন্টেলিজেন্ট বেশি। আমি অলওয়েজ বলি যে আমাদের নেক্সট প্রজন্ম, নেক্সট জেনারেশন মোর ইন্টেলিজেন্ট দেন। কারণ আমাদের ওই ফ্যাসিলিটি ছিল না, ওই অপরচুনিটি ছিল না, আমাদের সময় টেলিফোন ছিল না আমাদের প্রথম সময়ে। সো তারা আমাদের চেয়ে ইন্টেলিজেন্ট, তাদেরকে যদি আমরা সুযোগ দিই তারা আমাদের চেয়ে ভালো করবে, আমাদের চেয়ে অনেক অনেক ভালো করবে। এটা আমি আমাদের যারা আছে তাদেরকে তাদের উদ্দেশ্য বলতে চান। জি মামুন চৌধুরী, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে একটা শেষ প্রশ্ন, একজন সফল প্রবাসী হিসেবে বাংলাদেশের জন্য কি অবদান রাখছেন কিংবা রাখতে চান, অথবা নিজের দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন, একটু ছোট্ট করে শুনবো। আমি আসলে বাংলাদেশে আমার যত চ্যারিটি ওয়ার্ক আমি বাংলাদেশে করি। বাংলাদেশে আমার একটা হাফিজখানা আছে যেখানে ফ্রি সবাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে। একটা দাখিল মাদ্রাসা আছে যেখানে প্রায় 400-500 ছাত্রছাত্রী আছে। আমি 2 বছর আগে একটা ওমেন কলেজ করছি, মহিলা কলেজ, আমার স্ত্রীর নামে, জাহানা চৌধুরী ওমেন্স কলেজ, আমার গ্রামে। এটা প্রথম চুনারঘাট বাহুবলীর প্রথম মহিলা কলেজ। এবং এখন পর্যন্ত আমাদের কলেজ, মাদ্রাসা এবং যে হাফিজখানা এবং আরো কিছু আনুষঙ্গিক কানেক্টেড অর্গানাইজেশন আছে, সবগুলো ফ্রি। আমি 500 ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাইতেছি। আমার এখানে একটা সার্ভিস শুরু করছি যে দেশের মতো, যে কেউ যদি কোনো ধরনের পয়সার অভাবে লেখাপড়া করতে না পারে তাদেরকে আমরা লোন দিই, ল্যান্ড করি, এবং ওই টাকাটা সে যখন রুজু করবে, ইনকাম করবে, তখন ফেরত দেবে, এই ধরনের একটা কন্ডিশনে। এছাড়া আমার অনেক স্টুডেন্ট আছে, আমি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইউনিয়নের অফিস পর্যন্ত সব জায়গায়, অনেক জায়গায় আমার মানুষ আছে, ছেলে মেয়ে আছে যাদেরকে আমি পড়াইছি। ডাক্তার আছে, প্রফেশনাল আছে, বিসিএস ক্যাডার আছে, যাদেরকে আমি শুরু থেকে আমি সহযোগিতা করছি। এবং তাদের দিস ইজ মাই, আমি কি মনে করি যে আমি যাদেরকে সহযোগিতা করছি তাদেরকে আমি কন্ডিশন দিছি যে তোমাদেরকে আমি যেভাবে সহযোগিতা করলাম তুমি আরেকজন কিভাবে সহযোগিতা করবে। এগুলো আসলে বাংলাদেশে আমি মনে করি প্রত্যেকটাই প্রবাসীর সামান্য তারা যদি সহযোগিতা করে বাংলাদেশে একদিন পরিবর্তন হবে, যা সরকারের পক্ষে করা সম্ভব না। চমৎকার। মামুন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিবিএন স্পেশালে এই ছিল আজকের মতো। টিবিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।